আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আমি আজকে যশপালের লেখা একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম প্রেমের মূল্য। অসম্ভব সুন্দর গল্পটি, শুনতে থাকুন। সে সময় লোকেরা পেশোয়ার থেকে লুকিয়ে চুরিয়ে চরস নিয়ে আসতো। এসব খুবই বেড়ে গিয়েছিল। এসব বন্ধ করতে পুলিশ তো নাজেহাল। দিনের বেলাতেও পুলিশের সোয়াস্তি নেই, রাতেও না। নেশার জিনিসের কারবার যারা করে তাদের ধরা খুব কঠিন। কে কিভাবে কোন জিনিসের ভিতর চরস লুকিয়ে আনবে তা বোঝা খুবই কঠিন ব্যাপার। আমি পুলিশে চাকরি করি। একদিন রেল স্টেশনের সামনে আমার ডিউটি ছিল। রেলগাড়ি থেকে যারা নামছে তাদের উপর নজর রাখতে হবে, এই ছিল আমার কাজ। দেখলাম একটা বুড়ি নামলো। তার মাথা থেকে পা পর্যন্ত লম্বা চাদর জড়ানো। বুড়িকে দেখে আমার সন্দেহ হলো। অনেক দিন হলো আমি পুলিশে কাজ করছি, অনেক কিছুই শিখেছি। সন্দেহ করার কোনো কারণ না থাকলেও আমি সন্দেহ করি। বোরখা পরা মেয়েদের কাছ থেকেও চরস পাওয়া যায়। তারা সেসব বাক্স প্যাটরাই লুকিয়ে রাখে। তারা ভালো ঘরের বউ হয়, আবার খারাপ ঘরের বউ হয়। এমনও হতে পারে যে কোনো পাকা চোরা কারবারি এই বুড়িকে দিয়ে চরস পাচার করছে। আমি ওকে ডাকলাম, বললাম, এই বুড়িমা, এদিকে এসো। বুড়ি কোলে ছোট পুটুলি। বুড়ি পুটুলিটা বুকে চেপে ধরল, অন্য হাত দিয়ে গায়ের লম্বা চাদরটা ঠিকঠাক করলো। একবার আমার দিকে তাকালো। বুড়ি এমন ভান করলো যেন আমার কথা শুনতে পাইনি। বুড়ি হাঁটতেই থাকলো। আমার আরও সন্দেহ হলো। আমি ধমক দিলাম, বললাম, এদিকে এসো। এবারও সে না শোনার ভান করে হাঁটতে লাগলো। আমার সাথে যে পুলিশ ছিল সে বুড়িকে আটকালো। আমি পুটুলিটা দেখিয়ে বললাম, এতে কি আছে? বুড়ি হাতের আঙ্গুল নেড়ে চেড়ে বলল, আমি সেসব কথা বুঝলাম না, তবে আমি ওর চালাকি বুঝতে পারলাম। আমি এবার পুস্ত ভাষায় প্রশ্ন করলাম। বুড়ি বিড়বিড় করতে লাগলো, কিন্তু ওর কথা আমি বুঝতে পারলাম না। ভীষণ মুশকিলে পড়া গেল তো। এই বুড়িকে আমাকে বোকা বানাচ্ছে নাকি অন্য কোনো ভাষায় কথা বলছে? আমার সাথে যে পুলিশ ছিল সে খুব জোরে জোরে জিজ্ঞেস করলো, এতে কি আছে? কিন্তু সবই বৃথা। বুড়ি কোনো উত্তর দেয় না। আমার মনে তখন অনেক সন্দেহ দেখা দিয়েছে। বুড়ি কি সত্যি কিছু বোঝে না? তাহলে সে এত বড় শহরে একলা কি করছে? রাতের বেলায় পেশোয়ার এক্সপ্রেসে সে কি করে এলো? এখানে সে এসেছেই বা কেন? আমি ধাঁধার মধ্যে পড়েছি। কি করব বুঝতে পারছিলাম না। আমার সাথী পুলিশের নাম কাশিম। পুলিশ কাশিম দুই হাত দিয়ে ইশারা করলো, বলল, এ নিশ্চয় কাশ্মীরি হবে। বুড়ি শুধু মাথা নাড়ল। আমি বুঝে গেলাম বুড়ি সত্যিই কাশ্মীরি, কিন্তু পুটুলিতে চরস আছে কিনা বোঝা গেল না। সন্দেহ বেড়েই চলল। কাশিম আবার জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিলে? এবারও কোনো উত্তর নেই। কাশিম বলল, হুজুর, এই বুড়ি মোটেই ভালো নয়, সব সময় শুধু চালাকি করে যাচ্ছে।
আমি একটু ভেবে নিলাম, তারপর হুকুম দিলাম, একটা টাঙ্গায় একে বসাও, তারপর বড় থানায় নিয়ে চলো। বুড়ি ছেড়ে দেওয়ার জন্য মিনতি করতে লাগলো, কিন্তু তাকে টাঙ্গাতে বসতেই হলো। আমার সাথী পুলিশ কাশিম ছিল কাশ্মীরি, সে সৈয়দ। সে বুড়ির কাছে গিয়ে তাকে অনেক সান্ত্বনা দিল। সে কাশ্মীরি ভাষাতেই কথা বলতে লাগলো। এতে বুড়ির ভয় কিছুটা কমল। সে কাশিমের গা ঘেঁষে বসেছিল। সে তার ময়লা চাদর দিয়ে চোখ ঢেকে কাঁদছিল আর কিছু বলছিল। বুড়িকে বড় থানায় নিয়ে এসে কাশিম তার সঙ্গে কিছু কথা বলল। কথা শেষ করে কাশিম আমাকে বলল, বুড়ি তার স্বামীর কথা বলছে। স্বামীকে খুঁজতে সে এই শহরে এসেছে। ওর স্বামী রোজগার করতে এই শহরে এসেছিল অনেক দিন আগে, কিন্তু আর ফিরে যায়নি। বুড়ি অনেক চিঠি লিখেছে, তবু সেই লোকটা ফিরে যায়নি। এখন সে নিজেই স্বামীকে খুঁজতে এখানে এসেছে, তাকে সাথে নিয়েই ফিরবে। আমি একটু রেগে গেলাম, বললাম, ওর স্বামীকে তো পরে দেখা যাবে, তুমি আগে ওকে পুটুলিটা খুলতে বলো। বুড়ি এবার কাশিমের কথা মেনে নিল। বুড়ি এদিক ওদিক ভালো করে দেখে নিল, তারপর পুটুলিটা খুলল। পুটুলির কাপড় ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে। এক কোনায় নোংরা কাপড়ের কয়েকটা টুকরো, অন্য একটা কাপড়ের মধ্যে কদিন আগেকার বাসি মকাইয়ের রুটির টুকরো জড়ানো ছিল। কাশ্মীরে তৈরি পুরুষ মানুষের পুরনো একটা জামাও ছিল। জামাটায় রং চঙ্গে ফুল পাতা আঁকা, ছোট ছোট গোল কাচ জামার গায়ে লাগানো ছিল। সে জামাটাকে খুব আস্তে আস্তে খুলল। এটা সে কাউকে দেখাতে চায়নি। পুটুলিতে জামা ছাড়া আরও দু একটা জিনিস ছিল, কিন্তু বুড়ি তা দেখাতে চাইছিল না। কাশিম তাকে অনেক বোঝালো। এবার তার কাপড়ের ভেতর থেকে একটা ছুরি বেরিয়ে পড়ল। আমরা সবাই ছুরিটা নিয়ে বুড়িকে অনেক প্রশ্ন করলাম। সে কোনো কথারই জবাব দিল না, শুধু মুখ ঘুরিয়ে একবার বলল, এটা এমনি এনেছি। বুড়ি কাশ্মীরি, কোনোদিন নিজের গ্রামের বাইরে যায়নি, কিন্তু আজ সে একলা এত বড় শহরে এসেছে। বলছে নিজের স্বামীকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু এখানকার কোনো লোককে সে চেনে না, কোন জায়গা চেনে না। অনেক সাধাসিধের পর বুড়ি বলতে লাগলো, তার স্বামী অনেক দিন আগে এখানে এসেছে, তারপরে আর ফিরে যায়নি। একদিন একটা চিঠি লিখেছিল, তাতে লেখা ছিল, আমি অসুখে পড়েছি, সারাবার পয়সা নেই, খুব কষ্টে আছি, যা করে হোক কিছু টাকা পাঠাও, আমি চলে আসব। আমি আবার একটা মহিষ বিক্রি করলাম, দুটো আখরোটের গাছ অর্ধেক দামে বেচে দিলাম। তারপর ডাকঘরের মুন্সিকে দিয়ে ওকে 40 টাকা পাঠালাম, চিঠিও লেখালাম। এখন আমি বড় একলা হয়ে গেছি। তোমার মা মারা গেছেন, গোটা গ্রাম আমার শত্রু হয়ে যাচ্ছে। মরদ ছাড়া শক্তি নেই। কেউ ক্ষেতের ফসল কেটে নিয়ে যায়, কেউ আখরোটের ঝাড় তুলে নিয়ে যায়। সবার 2-3টে করে ছেলে মেয়ে আছে, সবাই কাজকাম করছে, আমার কেউ নেই। এখন আমার তাই ভয় করে। আমি অসুখেও পড়েছি। তোমার রোজগারের দরকার নেই আমার, তুমি শুধু বাড়ি চলে এসো, আর একদম ওখানে থেকো না। এবার ফৈয়াজের চিঠি এলো। লিখল, তুমি চিন্তা করো না, আমি নিশ্চয় আসব। তোমাকেও এই শহরে নিয়ে আসব। এখানে ব্যবসা করব, এখানে খুব আরামে থাকা যাবে। তুমি একদম ভেবো না, তোমাকে গয়না বানিয়ে দেব। আমি আবার চিঠি লেখালাম, তুমি বাড়ি ফিরে এসো, বাড়িতে থাকাই ভালো।
পরের জায়গায় মন বসে না। ঘরের পশু ও ক্ষেতের অনেক লোকসান হয়ে গেছে। তুমি এলে সব ঠিক হয়ে যাবে। আমি এখনো জোয়ান, হাতে ও পায়ে কাজ করার শক্তি আছে। আমাদের ছেলে হবে, আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ এলো না, চিঠিও আর এলো না। আমি বুড়ি হয়ে যেতে থাকলাম। আমি কয়েকবার অসুখে পড়লাম। বাড়িতে কেউ ছিল না। গ্রামের হাসান জল ভরে দিয়ে যেত। হাসান মহিষের দুধ নিয়ে যায়। এমনি করে 6 বছর পেরিয়ে গেল। হাসান একদিন আমাকে বলল, তুমি বুড়ি হয়ে যাচ্ছ। জোয়ান বয়সে হাতে পায়ের শক্তি থাকে, কাজকাম করে নিতে পারো, কিন্তু আর 5-7 বছরের ব্যাপার, তখন সেই শক্তি থাকবে না। তখন তুমি কি করবে? আমি বলি, তুমি আমাকে বিয়ে করো। আমার ছেলে আছে, দুজনে কাজ করে তোমাকে খাওয়াবো। তোমার ছেলে পুলে যদি হয় তো ভালো, না হলেই বা কী করবে? হাসানের কথা শুনে আমি কাঁদতে লাগলাম। আমি বললাম, না, ফয়াজ আমার মরদ, সে আসবে, তখনই আমার সংসার হবে। সে ঠিক আসবে। 3 বছর বাদে আবার ফয়াজের চিঠি এলো। সে লিখেছে, এক মহাজনের কাছ থেকে ধার নিয়ে শোধ দিইনি, তাই জেলে পুরে দিয়েছে। 30 টাকা পাঠাও, আমি ফিরে আসব। আমি এবার জমির এক অংশ বন্ধক রেখে ধার করলাম। ডাকঘর থেকে টাকা পাঠালাম। একটা চিঠিও লেখালাম, তোমাকে ছাড়া সব বরবাদ হয়ে যাচ্ছে। তুমি সারা জীবন বিদেশে কাটালে, এবার তো এসে ঘর সংসার করো। সবারই জোয়ান ছেলে টাকা রোজগার করে, আমি শুধু একলা বুড়ি হয়ে মরে যাচ্ছি। ফয়াজ এলো না, তার চিঠিও এলো না। শুনলাম ফয়াজ আবার বিয়ে করেছে। আমি শুনে চিঠি লেখালাম, ফয়াজ, তুমি খুব খারাপ করলে। যাই হোক, হয়তো ভালোই করেছো, কিন্তু তুমি ফিরে এসো। তোমার ওই নতুন বউকেও সাথে নিয়ে এসো। আমি তোমাদের দুজনেরই দেখাশোনা করব। আমাকে শুধু খেতে দিলেই হবে। তুমি শুধু এসে যাও। কেউ এলো না। আমি ক্লান্ত হয়ে গেলাম। ক্ষেতের কাজ এখন করতে পারি না। আমি শেষ হয়ে গেলাম। ফয়াজের জন্যে অনেক সহ্য করেছি। এখন ফয়াজকে নিতে এসেছি। ওকে খুঁজে বের করব, তারপর জিজ্ঞেস করব, বলো, তুমি বাড়ি ফিরে গেলে না কেন? আমাদের সংসারকে নষ্ট করে দিলে কেন? এখন তুমি ফিরে চলো। আর কিছু চাই না। আমাদের ছেলে পুলে হয়নি, কিন্তু কদিন একসঙ্গে তো থাকতে পারবো। আমাদের মধ্যে যে আগে যাবে, অন্যজন তার কবরে মাটি দেবে। বলতে বলতে বুড়ি আবার কাঁদতে লাগলো। আমি ভাবছিলাম বুড়ির কি কষ্ট। তারপর ওকে জিজ্ঞেস করলাম, তোমার পুটুলির জামাটা কি ফয়াজের? বুড়ি বলল, হ্যাঁ। ফয়াজ তার কাছে কোনো দিন ফিরে এলো না, তবু বুড়ি ফয়াজের জামার সাথে নিয়ে ঘুরছে। বুড়ি সত্যি এখনও স্বামী ফয়াজকে ভালোবাসে। ফয়াজকে বুড়ি আবার এই জামা পরাবে, নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাবে, এমন আশা করেই বুড়ি এই শহরে এসেছে। আমি বুড়িকে জিজ্ঞেস করলাম, এই ছুরিটা কার? বুড়ি চোখ মুছে বলল, আমার। আমি বললাম, ছুরি দিয়ে তুমি কি করবে? বুড়ি চুপ করে থাকলো। কিছুক্ষণ কাশিম ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। কাশিম বুড়িকে সান্ত্বনা দিল। তারপর আবার প্রশ্ন করল, ছুরি দিয়ে তুমি কি করবে? বুড়ি এবার রেগে গিয়ে জবাব দিল, ফয়াজ আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। ওর জন্যে আমি সব কিছু করেছি। ওর জন্যে আমার ছেলেপুলে পর্যন্ত হয়নি। এখন ওকে আমার সঙ্গে যেতেই হবে, না গেলে ওকে আমি মেরে ফেলব।
শুনে আমি ভয় পেয়ে গেলাম। তবু বুড়ির ওপর আমার রাগ হলো না, ওর ওপর আমার ঘৃণাও হলো না। বুড়ি থানায় বসে আছে। থানায় বসে বুড়ি নিজের স্বামীকে খুন করার কথা বলছে। কাশিম ওর ছুরিটা নিয়ে বাক্সবন্দি করলো। আমরা ফয়েজকে খুঁজতে শুরু করলাম। শহরে যত দাগী আসামি বদমাশ ছিল তাদেরকে দেখা হলো। ওদের মধ্যে অনেকের নাম ছিল ফৈয়জ, ফজ্জা, ফৈজু, ফজলু, ফজলেখা। এদের মধ্যে বুড়ির ফৈয়জ কোনজন এটা জানার জন্যে বুড়িকে প্রশ্ন করা হলো, তার ফৈয়জ দেখতে কেমন? বুড়ি বলল, ফৈয়জ দেখতে সুন্দর, দাড়ি গোপ আছে, ডান দিকের থুতনিতে কাটা দাগ আছে। ডান থুতনিতে কাটা দাগ? এটা থেকে বোঝা গেল এ সবজি বাজারের ফৈয়জ। ফৈয়জ নিজের জামিনের টাকা দিতে পারেনি, এই কারণে শহরের বড় জেলে বন্দি আছে। কিন্তু এ কথা তো বুড়িকে বলা যায় না। আমাদের পুলিশ বাহিনীর বড় কর্তার সাথে দেখা করলাম, তাকে দিয়ে সুপারিশ করালাম। ফৈয়জের জামিন পাওয়া গেল। ফৈয়জকে আলাদা করে ডাকলাম, ওকে খুব বকলাম। ওকে বললাম, যাও গ্রামের নিজের বাড়ি ফিরে যাও। ওকে নিয়ে এসে বুড়ির সামনে দাঁড় করালাম। কিন্তু বুড়ি ও ফৈয়জ কেউ কাউকে চিনতে পারল না। বুড়ি নিশ্চয় এখনো 23-24 বছরের ফৈয়জকে আশা করেছিল। হায় রে, কাশিম দুজনের পরিচয় করিয়ে দিল। অনেকক্ষণ পর্যন্ত বুড়ি চুপ করে থাকলো, ফৈয়জকে দেখতে লাগলো। বুড়ি একটা কথাও বলতে পারল না। ফৈয়জের মাথার চুল সব সাদা হয়ে গেছে, গায়ের চামড়া কুচকে কুচকে আছে, চোখে আর ভালো দেখতে পায় না, দাঁত পড়ে গেছে। ফৈয়জ এখন বুড়ো হয়ে গেছে। বুড়ি এই ফৈয়জকে চেনে না। বুড়ি মানতে পারে না যে এই সেই ফৈয়জ। এই মানুষটার জন্যে সে নিজের জীবন নষ্ট করেছে। বুড়ি শুধুই ফৈয়জকে দেখল, কিছু বলল না। মাথা হেলিয়ে একটু পিছিয়ে গেল, তারপর চাদরের মধ্যে মুখ ঢাকল। অনেকক্ষণ ধরে কাঁদল, কেঁদেই চলল। কেউ কোনো কথা বলতে পারছিল না। বুড়িকে এখন কোনো কথা বলার সাহস কারো হলো না। সন্ধ্যাবেলায় কাশিম তাকে বোঝালো, বলল, ফৈয়জকে নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। সে তাকালো এমনভাবে যেন তার চোখ থেকে আগুন বের হচ্ছে। বুড়ি খুব রেগে গেল, বলল, ফৈয়জ বদমাস, একটা শয়তান। শয়তান আমার জীবনটা মাটি করে দিয়েছে, আমি এর মুখ দেখব না। বুড়ি সেই জামাটাকে ওখানেই ফেলে দিল, নিজের ময়লা চাদরটা উঠালো ও চলতে শুরু করলো। আমি কিছু বলতে পারলাম না। মনে মনে ভাবলাম, বুড়ি 30 বছরের প্রেম সাধনার এই মূল্য পেল। শেষ হলো বুড়ির প্রেম। সমাপ্ত। গল্প প্রেমের মূল্য। কলমে যশ পাল, কণ্ঠে আমি রোজি।